আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনের লেখন গল্পের 12 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে বললাম, দুলাভাই একটু সাহায্য করবেন, থানায় একটা কল দিয়ে বলবেন রিয়াকে যেন আমার সাথে আসতে দেয় প্লিজ দুলাভাই। দুলাভাই আমার মাথায় হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি বলে দিব। আমি বাসা থেকে বের হয়ে থানার দিকে যেতে লাগলাম। রিয়ার সাথে কথা বলতে এখন আমার ভয় হচ্ছে দেখি। সেদিন ওকে কি সব উল্টাপাল্টা কথা বলছি, যদি এইসব না বলতাম তাহলে ও মন খারাপ করতো না। আমি অসুস্থ ছিলাম বলে ও সারা রাত আমার পাশে বসে আমাকে সেবা করেছে, আর আমি কি না ওকে কষ্ট দিই, না জেনে বুঝে অনেক কিছু করেছি আমি ওর সাথে। আর এইসব করা যাবে না। থানায় গিয়ে দেখি রাসেল বসে বসে রিয়ার সাথে কথা বলছে। আমাকে থানায় ঢুকতে দেখে ও কিছু বলল না। আমি সরাসরি ওসির কেবিনে চলে গেলাম। দুলাভাই আগেই কল করে সবকিছু বলে রেখেছে। আমি যেতেই রিয়াকে ডেকে বলল আমার সাথে যেতে, সাথে হয়তো আরেকজন কনস্টেবল যাবে। আমি থানা থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি, দেখি রিয়া কখন আসে। ওর সাথে এখন কথা বললে না জানি আমাকে কি করে, কিন্তু আমার মনে হচ্ছে ইদানিং রাসেল রিয়াকে অনেক টর্চার করছে। ওকে তো আমি সরাসরি গুলি করে মারবো। রিয়া থানার ভিতর থেকে বের হয়ে সরাসরি পুলিশের জিপে উঠে গেল। রিয়ার পিছনে রাসেলও বের হয়েছে। ওকে দেখে আমি বললাম, কি খবর শালা বাবু? রাসেল রেগে চোখ বড় করে বলল, তুই আমাকে শালা বললি কেন? আমি বললাম, আরে বোকা ছেলে, এটাও বুঝিস না? আমি তো তোর ছোট বোনকে বিয়ে করব। তোর ছোট বোন শুনলাম নাকি রিয়া? রাসেল আমার শার্টের কলার ধরে বলল, আমি এখন তোর কি করতে পারি জানিস তুই? রিয়া তাড়াতাড়ি নিচে নেমে রাসেলকে থামিয়ে বলল, আপনি বাসায় যান, আমি আসছি। বলছি না যাত্রার সাথে ঝগড়া করবেন না, আপনি যান। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, তোরে যদি আমি গুলি করে না মারতে পারি তাহলে আমি কাপুরুষ, এটাই বলে দিলাম তোরে। দেখ তোর সাথে আমি কি করি। আমি বললাম, আরে তুই তো পুরুষ নামের কলঙ্ক, তোরে মেয়ে সাজিয়ে দিলে খুব ভালো হতো শালা হিজড়া। রিয়া আমাকে টেনে গাড়িতে তুলে ফেললো। গাড়িতে ওঠার পর রিয়া বলল, আপনি ওকে চিনেন? ও কতটা খারাপ ছেলে, ও চাইলে আপনার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। আমি বললাম, ও খারাপ ছেলে, তাহলে তুমি কেন ওর কথা শোনো? তবে আমি জানি তোমার সাথে কি কি হয়েছে, খুব শীঘ্রই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমার কথা শুনে রিয়া কিছু বলল না, চুপচাপ বসে আছে। আমি রিয়াকে আবার ডাক দিয়ে বললাম, রিয়া মন খারাপ? কিন্তু ও কোনো কথা বলল না, চুপচাপ বসে আছে। আমি ওর হাত ধরে বললাম, রিয়া মন খারাপ কি? রিয়া আমার হাত ঝাঁকি দিয়ে সরিয়ে বলল, আপনি আমার হাত ধরবেন না। আর আপনি এই অসুস্থ শরীর নিয়ে কেন বাসা থেকে বের হয়েছেন? আমি বললাম, আমি মরে গেলে অনেকেই খুশি হবে, এজন্য সবসময় এটাই দোয়া করি যেন তাড়াতাড়ি আমার মৃত্যু হয়। রিয়া ঠাস করে একটা চড় দিয়ে বলল, আপনি এই কথা আরেকবার বললে এখান থেকে লাথি মেরে ফেলে দিব, সবসময় শুধু উল্টাপাল্টা কথা। আমি এবার রাগ দেখিয়ে বললাম, আমার কি আছে এই পৃথিবীতে? কেউ নাই আমার, যে যেভাবে ইচ্ছা সেভাবেই আমাকে মারে। রিয়া আর কিছু বললো না, চুপচাপ বসে আছে। আমাদের বাসার সামনে যেতেই আমাকে প্রশ্ন করলো, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আমি আর এই বাসায় যেতে চাই না। আমি বললাম, মার খেতে চাও? এখন চুপচাপ বাসার ভিতরে চলো। একবার তোমাকে অবিশ্বাস করে সবকিছু হারিয়ে ফেলেছি, এখন যদি তোমার গায়ে কেউ হাত দেয় ওটা আমি কেটে ফেলবো। আর তুমি ভয় পাচ্ছ কেন? তোমার গায়ে তো পুলিশের পোশাক আছে। রিয়া গাড়ি থেকে নেমে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে বললাম, আমি আছি তো, এখন ভিতরে চলেন, এমনি অনেক দেরি হয়ে গেছে। রিয়াকে নিয়ে ভিতরে যেতেই রিয়া ভিতরের পরিবেশ দেখে হয়তো একটু ভয় পেয়েছে। রিয়াকে দেখে আপু ভাবির সামনে গিয়ে বলল, আমরা পরিবারের মানুষ, আমাদের অপমান করলে আমরা কিছু মনে করব না, কিন্তু ও বাইরের একটা মেয়ে, ওর পা ধরে মাপ চাইবি, যতক্ষণ পর্যন্ত ও তোরে মাপ না করে। এখন তাড়াতাড়ি কর। আপুর কথা শুনে ভাবি উঠে রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমার সাথে অনেক বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর এমন কিছু করব না। তুমি একটু সবাইকে বলো না সবকিছু ভুলে আমাকে মেনে নিতে। ভাইয়া ভাবির হাত ধরে বাসা থেকে বের করে দিয়ে বলল, আর কখনো আমার বাসায় আসবি না, আর খুব তাড়াতাড়ি তোর ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে থানায় পাঠিয়ে দিব। ভাবির সাথে মিতিও বের হয়ে গেল। আম্মু এবার রিয়ার সামনে এসে বলল, যদি সম্ভব হয় তো আমাকে মাফ করে দিও, না জেনে তোমার সাথে অনেক বড় ভুল করেছি, তবে তুমি এখন পুলিশের চাকরি করো, সত্যি আমার এটা দেখে খুব ভালো লাগছে। রিয়া আম্মুর হাত ধরে বলল, না খালামণি, আপনি এভাবে বলবেন না, আপনাকে আমি সব সময় সম্মান করি, আর ভাবি যেভাবে সবকিছু সাজিয়েছিল তখন সবাই বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তবে আমার আজকে খুব ভালো লাগছে যে এতদিন পর হলেও সবাই সত্যি কথা জানতে পেরেছে। আমি আপুর সামনে গিয়ে ওর হাত ধরে বললাম, আমাদের কাজ এখন শেষ, চল আপু, আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। আর আমার মেয়ে হয়তো এতক্ষণ ধরে আমাকে না দেখতে পেয়ে কান্না করছে। এর মাঝে ভাইয়া এসে বলল, আবার আমি চলে যাব? তুই যাস না প্লিজ, ভুল তো আমি করেছি, তুই যাবি কেন?
আমি হাসি দিয়ে বললাম, এতদিন পর তোর মনে হয়েছে তুই ভুল করলি? বউয়ের কথা তো খুব বিশ্বাস করতি, আমার কথা এখন আর তোর চিন্তা করতে হবে না। আমি যখন রিক্সা চালিয়েছি তখন আমি কাউকে বলছি আমাকে এত টাকা দিতে। আমি এখন নিজের মতো করে চলতে পারি ভাই, কাউকে এখন আমার আর দরকার নেই। আমি একা মানুষ, একাই ভালো। চল আপু। আপুকে নিয়ে যেই বাসা থেকে বের হব তখন আম্মু আমার হাত ধরে বলল, তোর বাসা, তোর সব কিছু, তুই কেন বাসা থেকে বের হয়ে যাবি? তুই থাক, বরং আমরা বাসা থেকে বের হয়ে যাই। আমি বললাম, আম্মু আপনি এটা কি বললেন? আর মনে হচ্ছে জানো আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। এতদিন পর বাসায় আসলাম আমি, তাও আমাকে এই কথা বলছেন? আম্মু ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, এতদিন পর মায়ের কথা মনে হয়েছে, একবার আমার খোঁজ খবর নিয়ে দেখছোস আমি কেমন আছি? আমি বললাম, দরকার নেই আমার আর কাউকে, আমি একাই ভালো। আম্মু বলল, যা, তোরে আমি আটকাবো না, এখন বড় হলি, কাজ করে খেতে পারিস, আমাকে আর দরকার কি? আমি বললাম, আপু দেখ আম্মু এসব কি বলে, এমনি কিন্তু আমার খুব রাগ আছে। আপু আমার হাত ধরে বলল, পরিবারের কথা মানতে হয় ভাই, থেকে যা। আমি বললাম, আমি যদি এই বাসায় থাকি তাহলে রিয়ার সাথে আমার বিয়ের ব্যবস্থা কর, নইলে আমি সত্যি সত্যি চলে যাব। আমার কথা শুনে সবাই মনে হলো একটু অবাক হয়েছে। রিয়া আমার সামনে এসে বলল, আপনি কে যে আমাকে বিয়ের কথা বলছেন? আপনাকে আমি চিনি না, আর এখন আমি শুধু আমার খালাকে চিনি। হঠাৎ করে দেখি আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ কে বলছেন? ওপাশ থেকে রাসেল হাসতে হাসতে বলল, আমার সাথে পাঙ্গা নেওয়া মানে মৃত্যুর সাথে খেলা করা। এই যে আমি তোর প্রাণপ্রিয় মেয়েকে এখানে নিয়ে আসছি, ওকে কিভাবে বাঁচাবি? আর ওর সাথে একটা মেয়ে ছিল। ওই তোমার নাম কি? তাড়াতাড়ি বল, নইলে গুলি করে দিব। ওপাশ থেকে শব্দ এলো, আমার নাম ইতিম, আমাকে মেরে ফেলুন প্লিজ, এই পিচ্চি মেয়েটাকে ছেড়ে দিন। রাসেল হাসি দিয়ে বলল, শুনলি তো ওরা কি বলল? এখন কি তোর মেয়েকে বাঁচানোর ইচ্ছা আছে নাকি মেরে ফেলবো? একটা বোমা আছে ওর শরীরে, যদি আজকের দিনের ভিতরে আমার ঠিকানা খুঁজে আসতে পারিস তাহলে হয়তো তোর মেয়ে বেঁচে যাবে, নইলে বাই বাই টাটা। আমি হ্যালো হ্যালো বলছি, কিন্তু অন্য পাশ থেকে রাসেল কল কেটে দিয়েছে। আমি রিয়ার সামনে গিয়ে ওর গলা চেপে ধরে বললাম, আমার মেয়েকে তোরা প্ল্যান করে কিডন্যাপ করছোস, ওর যদি কিছু হয় তাহলে আমি কসম করে বলছি তোরে ছাড়বো না আমি। একমাত্র তোর সাথে রাসেলের একটু বেশি কথা হয়, তুই জানতি আমার মেয়েকেও তুলে নিয়ে যাবে, এরপরও তুই কিছু বললি না। আপু আমাকে ছাড়িয়ে একটু দূরে নিয়ে গেল আর বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, কার সাথে কি করিস? এই মেয়ে কিভাবে কি জানবে? ও তো এখানেই ছিল। আমি বললাম, আমি কিছু জানি না আপু, ওই রাসেল আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আর আমায় বলছে আজকের দিনের ভিতরে ওকে খুঁজে না পেলে ও আমার মেয়েকে মেরে ফেলবে, প্লিজ আপু ওকে খুঁজে বের কর। আপু রেগে বলল, ওই কুত্তার বাচ্চার এত সাহস? মাহি আমার মেয়ে, ওকে জন্ম দিয়েছে আমি, আর আমি থাকতে ওরে মেরে ফেলবে? আয় আমার সাথে। কিন্তু আমাদের অবাক করে রিয়া কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আপু আমাকে বলল, এটা একটা কাজ করলি, এই বেচারি কি দোষ করেছে? ও তো এমনি রাসেলের কাছে বন্দি, কেন ওর সাথে এমন করতে গেলি? আমি বললাম, আমি কিছু জানি না আপু, এইসব নিয়ে পরে বলিস, এখন আমার মেয়েকে খুঁজে বের করে দে, আমি তোর পায়ে পড়ি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আপু আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে ওঠার পর আপু কাকে জানি কল দিল। আমি জানি আপু এই শহরের অনেক কিছুই চেনে। আমার দুলাভাই গাড়ি থেকে নেমে বলল, ওকে আমি 3 ঘন্টার ভিতরে খুঁজে বের করব, তোমরা বাসায় যাও, আমি সবকিছু দেখছি। আপুর সাথে বাসায় চলে গেলাম, কিন্তু আমার মনের ভিতরে কেমন কেমন যেন করতে লাগলো। আমার মেয়ের জন্য ওর কিছু হলে আমার কি হবে? হঠাৎ করে আননোন নাম্বার থেকে একটা কল এলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে রাসেল বলল, তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেছস, নইলে আমি তোর মেয়েকে কি যে করতাম এর কোনো হিসাব নেই, শুধু রিয়ার কারণে বেঁচে গেলি। এখন আমি তোরে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় চলে আয়, তবে সাথে কাউকে আনবি না, একা একাই আসবি। যদি বলিস না আমি গোপনে আমি আমার আপুকে এখানে নিয়ে আসবো, তাহলে আমিও গোপনে তোর মেয়েকে মেরে ফেলবো। এখন কথা বলে সময় নষ্ট করতে পারবো না, আমি তোরে যেই ঠিকানা দিচ্ছি সেখানে চলে আয়। এই কথা বলে রাসেল কল কেটে দিল, মেসেজ করে আমাকে ঠিকানা দিয়ে দিল। আপু আমার পাশেই দাঁড়ানো ছিল। আপু আমাকে বলল, রাসেল কি বলল তোরে? আমি বললাম, আমাকে একা যেতে হবে ওই জায়গায়, তোদের যদি বলি তাহলে বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। আপু আমার হাত থেকে ফোনটা নিয়ে ঠিকানা দেখে বলল, আচ্ছা তুই যা, বাকিটা আমি দেখছি, একদম কোনো কিছু নিয়ে চিন্তা করবি না। আমি বললাম, যাই করিস না কেন আপু সাবধানে করিস, এখানে কিন্তু আমার পুরো পরিবার আছে, কি বলবো বল আমি? রিয়া ছাড়া জীবন আমার অচল, আর মাহি আমার মেয়ে, ওকে ছাড়া আমার ভালোই লাগবে না, খুব বড় একটা বিপদে পড়েছি আমি। আপু বলল, আরে আমি বলছি না তুই যা, আমি সবকিছু দেখছি, এত চিন্তার কোনো কারণ নেই। আপুর কথা শুনে আমি বের হয়ে গেলাম, রাসেলের দেওয়ার ঠিকানায় আমি চলে গেলাম। তবে জঙ্গলের ভিতরে পুরাতন একটা বাংলো দেখে বললাম, হয়তো এটাই ও তৈরি করেছে, তো খারাপ কাজ আছে সবকিছু এখানেই ও করে। আমি ধীরে ধীরে বাংলোর সামনে চলে গেলাম।
দরজার কাছে যেতেই দরজা আপনা আপনি খুলে গেল। ভিতরে একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ আচমকা লাইন জ্বলে উঠল। আমার থেকে একটু দূরে আমার মেয়ে আর ইতিকে বেঁধে রাখা হয়েছে। আমি যেই ওদের কাছে যাব, তখন রাসেল সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। আর আমি তো তোর মেয়েকে মেরে ফেলছি না, এখনো তো বেঁচে আছে। ও শরীরে একটা বোমা আছে, দেখলি? এটা কিন্তু কন্ট্রোল করছি আমি। বেশি চালাকি করলে মেয়ে সহ সবকিছু হারিয়ে ফেলবি। আমি বললাম, আমার মেয়েকে ছেড়ে দে, বিনিময়ে তুই যা চাইবি আমি তাই দিব, তবে ওকে ছেড়ে দে তুই। রাসেল বলল, এইসব কথা তো পরে হবে। রিয়া কোথায় তুমি? এখানে চলে আসো তো। রাসেলের কথা শুনে রিয়া উপর থেকে নিচে আসতে লাগলো, তবে ওর গালগুলো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছি ওকে রাসেল মেরেছে। একবার শুধু আমি সুযোগ পাই, পরে দেখ আমি তোর কি অবস্থা করি। রাসেল রিয়ার হাত ধরে বলল, আজকে তোর কাছে আমি দুইটা অপশন দিলাম, যেটাতে তুই ভালো মনে করিস আমি তোরে সেটাই দিয়ে দিব। তার আগে তোর শরীরের ইগো কমাতে হবে। এই কথা বলে রাসেল রিয়ার হাতে একটা লাঠি দিয়ে বলল, এখন ওকে মেরে বেহুশ করে দাও। রিয়া লাঠিটা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রিয়া আমাকে আঘাত করতে পারবে না, যে এটা আমি ভালো করেই জানি। রিয়া আমাকে মারছে না দেখে রাসেল রিয়ার চুলের মুঠি ধরে বলল, তোরে আমি কি করতে বলছি? নাকি ওই পিচ্চি মেয়ের সাথে কিছু করে ফেলি? তুই এটাই চাস? রিয়া কি করবে ভাবতে না পেরে চোখ বন্ধ করে আমাকে মারতে লাগলো। আমি শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগলাম। রাসেল হাসতে হাসতে বলল, আমি তো তোর গায়ে হাত দিব না, তোর গার্লফ্রেন্ড তোরে মারছে। সিসি, এ তো বহুত লজ্জার কথা। আমাকে মারতে মারতে রিয়া এক সময় হাঁপিয়ে গেল। রাসেল রিয়াকে থামতে বলে আমার গালে একটা চর দিয়ে বলল, তোরে মেরে ফেলতে ইচ্ছা করছে আমার। শুধু আজকে আমার হবু বউ বলছে দেখে তোরে আমি বাঁচিয়ে রাখছি, নইলে কোন সময় তোরে মেরে ফেলতাম। এখন কথা হলো, তোর কাকে দরকার? গার্লফ্রেন্ড লাগবে নাকি তুই তোর মেয়েকে নিবি? যদি বলিস তোর রিয়াকে লাগবে, তাহলে ওদের দুইজনকে আমি মেরে ফেলবো। আর যদি বলিস তোর মেয়েকে লাগবে, তাহলে তুই সহ সবাইকে আমি ছেড়ে দিব। তবে আমার সামনে কসম করে বলতে হবে, আমার হবু বউয়ের সামনে তুই আর আসতে পারবি না, একেবারে ওর জীবন থেকে চলে যেতে হবে। এখন বল তোর কি লাগবে? সুবর্ণ একটা সুযোগ দিয়েছি আমি তোর হাতে। রাসেলের কথা শুনে আমি রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়ার দিকে তাকাতেই রিয়া বলল, আমি একটা অসহায় মেয়ে, আমার এই পৃথিবীতে কিছুই নেই, বেঁচে থাকার জন্য যা ছিল সব শেষ। এখন শুধু আপনি আছেন, ইচ্ছা করলে আমাকে ভুলতে পারবেন। এক কাজ করেন, আমাকে আপনি ভুলে যান, কিছু হবে না। এতদিন যেহেতু থাকতে পেরেছেন, এখন থাকতে পারবেন। আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। মাহিকে নিয়ে এখান থেকে বের হয়ে যান। রিয়ার কথা শুনে আমি মাটিতে বসে গেলাম। আজকে আমি আমার মেয়ের জন্য সবকিছু হারাতে বসছি। এখন আমার কি হবে? যাকে নিয়ে এত কিছু স্বপ্ন দেখছি, তাকেই আমি হারিয়ে ফেলবো। কোনোভাবেই যেন মনকে মানাতে পারছি না। রাসেল হাসতে হাসতে বলল, এত টেনশন করতে হবে না, তাড়াতাড়ি কর, নইলে আমি কিন্তু তোর মেয়েকে গুলি করে দিব। এর মাঝেই আমার ফোনটা আবার বাজতে লাগলো। আমি ফোন হাতে নিয়ে দেখি আপু ভিডিও কল দিয়েছে। আমি ফোন রিসিভ করতে আপু বলল, রাসেলের কাছে দে তো তোর ফোনটা। আমি রাসেলের কাছে ফোনটা দিতেই আপু বলল, ওদের সবাইকে ছেড়ে দে, নইলে তুই সহ তোর পরিবার সবাই মারা যাবে। এই যে দেখ, তোর বাবাকে আমরা ধরে নিয়ে আসছি। যদি কারো গায়ে গুলি বা টর্চার করিস, তাহলে তোর পরিবারের সবাইকে আমি কি করব জানিসই তো। আপুর কথা শুনে রাসেল হাসি দিয়ে বলল, আরে বাবাকে দিয়ে আমার কোনো দরকার নেই, মেরে ফেলুন ওনাকে। ওনাকে মারলে আমি তো আরও বেশি শান্তি পাই। বাবার জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না। প্লিজ আপনি আমার বাবাকে মেরে ফেলুন। আর আমি আপনার ভাইকে বলছিলাম কাউকে যেন আমার কথা না বলে, এখন তো বলে দিয়েছে। সো সবাইকে এখন মরতে হবে। আর আমার বাবাকে বলবেন আমি আমার দাদাকে মেরেছিলাম। ওই হালা আমাকে বলে আমি নাকি ভালো হতে পারবো না জীবনেও, এজন্য মেরে ফেলছি। এখান থেকে বের হলে বাবাকেও মেরে ফেলবো। এখন আপনার ভাইকে মেরে সবকিছু শেষ করছি। এই কথা বলে রাসেল কল কেটে দিল। এই শালা দেখি কত বড় সাইকো, ওর বাবাকে মেরে ফেলতে বলে। রাসেল হাতে পিস্তল নিয়ে আমার দিকে তাক করতেই রিয়া রাসেলের পায়ে পড়ে বলে, প্লিজ ওকে আপনি মারবেন না, ওকে আমার জন্য হলেও আপনি ছেড়ে দেন। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। প্লিজ আপনাকে আমি অনুরোধ করে বলছি। রাসেল পিস্তল নামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওদের মারবো না, যা। আমি এখানে আগে থেকেই কাজে নিয়ে আসছি। আজকে সবার সামনে আমি তোরে বিয়ে করব। আর সেই বিয়ের একমাত্র সাক্ষী হবে তোর বয়ফ্রেন্ড। কতটা যে শান্তি লাগছে আমার। এই কথা বলতে একজন মুরব্বী ভিতর থেকে আমাদের সামনে এলো। রাসেলের কথা মতোই উনি বিয়ে পড়াতে শুরু করলেন। রাসেল মাত্র কবুল বলছে, রিয়াকে যেই কবুল বলতে বলল, তখন দরজা ঠেলে দুলাভাই ভিতরে চলে আসলো। দুলাভাই ভিতরে এসেই বলল, আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের বিয়ে করার? আমরা তো আসছি বিয়ে খাওয়ার জন্য, আমাদের দাওয়াত দিবি না? দুলাভাইকে দেখে রাসেল রেগে বলল, তুই এখানে কিভাবে আসলি? কিরে তোরা কই? তাড়াতাড়ি এখানে আয়। আর ওরা ভিতর আসলো কিভাবে? কিন্তু রাসেলের কথা শুনে কেউ এগিয়ে আসলো না।
দুলাভাই শুধু বলল, তোর অর্ধেক লোককে আমি মেরে ফেলছি, আর যারা আমার কথা শুনছে ওরা শুধু বেঁচে আছে। এখন সবাই আমার কথা মতোই কাজ করবে। রাসেল কিছু করার আগে আমি দুলাভাইয়ের হাত থেকে পিস্তল নিয়ে সরাসরি রাসেলকে গুলি করে দিলাম, আর রাসেল গুলি খেয়ে নিচে পড়ে গেল। রিয়া আমার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বলল, আপনি এটা কি করলেন? একটা মানুষকে খুন করে দিলেন। আপনাকে আমি বলছি না আপনি কারোর সাথে এমন করবেন না। আমি বললাম, কি করব আমি, তুমি বলো। ওর জন্য আমি আজকে সবকিছু হারাতে বসছিলাম, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার জন্য অন্য কেউ শাস্তি পাবে কেন? এজন্য আমার যা করার আমি তাই করছি। যদি আমাকে জেলে নেন পরে নিয়েন, আমি আগে আমার মেয়েকে বাসায় রেখে আসি। ওর সামনে প্লিজ কিছু করবেন না। আমি মাহির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। মাহি আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না শুরু করলো বলার বাইরে। দুলাভাই আমার কাছে এসে বলল, রাসেলকে মারতে ওর বাবাই আমাকে বলল, তার আগে তুমি ওকে মেরে দিলে। চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হবে না, আর এই খবর বাইরে কারোর কাছে যাবে না। পুলিশ ম্যাডাম, আপনি আবার কাউকে বলবেন না কিন্তু। রিয়া মাথা নিচু করে বলল, আচ্ছা এখন তাহলে আমি যাই। দুলাভাই বলল, আরে ম্যাডাম আপনি এখন কোথায় যাবেন? একটা কাজ তো এখনো হলো না। কাজী সাহেব, আপনি ওদের বিয়ে পড়ান। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি ওনাকে বিয়ে করব না, ওনার মতো ছেলেকে আমার দরকার নেই। মাই আম্মু, তোমার সাথে আমি পরে দেখা করব, এখন আমাকে থানায় যেতে হবে। আর দুলাভাই, আপনার কাছে আমার শেষ একটা অনুরোধ, এই খবর যেন প্রকাশ না হয়। আমি চাই না উনি যেন বাকি জীবন জেলে কাটায়। দুলাভাই আমাকে বলল, দেখ শালা বাবু, আমার যা করার আমি করেছি, এখন ও তোর গার্লফ্রেন্ড, তুমি ওকে কিভাবে কন্ট্রোল করবে করো। রিয়া চলে যাচ্ছে, তখন আমি পেছন থেকে ডেকে বললাম, রিয়া দাঁড়াও একটু। কিন্তু রিয়া না দাঁড়িয়ে চলে যাচ্ছে। মাহি যখন ডাক দিল, ও আম্মু দাঁড়াও, কোথায় যাচ্ছ আমাকে রেখে? মায়ের কথা শুনে রিয়া দাঁড়িয়ে বলল, এখন তুমি তোমার নানুর বাসায় যাও, ঠিক আছে? আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। লাভ ইউ আম্মু। এই কথা বলে রিয়া বের হয়ে চলে গেল। রিয়া যেতেই ইতি আমার সামনে এসে বলল, সরি, আমার তখন কিছু করার ছিল না, ওরা কয়েকজন এসে জোর করে আমাকে তুলে নিয়ে গেছে। আমি বললাম, থাক এইসব কথা এখন বাদ দাও। দুলাভাই বলল, যাও, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, গাড়ি নিয়ে একেবারে তুমি তোমার বাসার সামনে চলে যাও, তোমার বোন হয়তো ওখানেই আছে। আমি দুলাভাইকে জড়িয়ে ধরে বললাম, আপনাকে কিভাবে যে আমি ধন্যবাদ দিব বলার বাইরে। আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না, এরপরও আপনি আমার জন্য যা করলেন, আপনাকে। দুলাভাই বলল, আরে মিয়া, তুমি আমার ছোট শালাম, তোমার জন্য যদি এইটুকু না করতে পারি তাহলে নিজের কাছে নিজেকেই খুব অপরাধী মনে হবে। শুধু একটা কথাই বলবো, আমার বউকে মাফ করে দিও। ও মাইকে রেখে পালিয়ে চলে আসছিল, আমি মাঝে মাঝে দেখি ও মাঝরাতে উঠে কান্না করে। যদি ওকে জিজ্ঞেস করি তো বলে আমি আমার ছোট মেয়েকে কিভাবে ফেলে আসলাম। আসলে ওর কোনো দোষ ছিল না, তখন সবকিছু হয়েছে আমার জন্য। আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি। আমি বললাম, আরে দুলাভাই, আপনি এসব কি বলেন? ও আমার ভাগ্নি ছিল, ওর জন্য তো আমি আছি না, বাদ দেন এসব, আমি কিছু মনে করি নাই, আর বিশেষ করে ও আমার বড় বোন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আর আপনার আজকে বাসায় যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলে যাবেন। এখন আমি গেলাম, বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে গেলাম। যাক বাবা, খুব বড় বাসা বেঁচে গেছি আজকে। ভাবছিলাম হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আপু থাকার কারণে তেমন কিছুই হয় নাই। বাসার সামনে যাওয়ার পর আপু দৌড়ে এসে মাহিকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আমি ইতিকে নিয়ে বাসার ভিতরে চলে গেলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো আবার? আমি আম্মুকে ছাড়িয়ে বললাম, এতদিন আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হয় নাই, এখন আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আম্মা জান, আমি এখন আমার মতো থাকতে পারবো। আম্মু বলল, আচ্ছা আমিও দেখবো কতক্ষণ আমাকে ছাড়া থাকতে পারিস। এই বলে দিলাম, এই নে তোর রুমের চাবি, এতদিন তুই ছিলি না, ওটা এভাবেই পড়েছিল, তবে আমি প্রতিদিন পরিষ্কার করেই রাখি। এই মেয়ে কে রে? ওকে তো আর চিনলাম না আমি। আমি বললাম, আম্মু মনে করো ও আমার ছোট বোন, বাসা থেকে বের হওয়ার পর ওর বাবাই আমাকে আশ্রয় দিয়েছিল, এখন ওর বাবা মারা গেছে, এজন্য ওর সব দায়িত্ব এখন আমার। একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে পারলেই আমি মুক্ত। এখন আমি গেলাম। আম্মু বলল, কিন্তু রিয়াকে যে আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম, জানি না, আর ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না, ওর খুব ভাব হয়েছে, আমাকে একা রেখে চলে গেছে। ইস, কি মারটাই না মারলো আমাকে, এখন আমার শরীর ব্যথা করছে। আমি তালা খুলে আমার রুমে চলে গেলাম। আমার পিছনে ইতি এসে বলল, আপনি মিথ্যাবাদী একটা ছেলে, কেন আপনি আমাদের সাথে মিথ্যা কথা বললেন? আপনার না মা বাবা কেউ নেই, এখন দেখি আপনার পুরো একটা পরিবার আছে।
আমি বললাম ইতি একটু বোঝার চেষ্টা করো, যদি আমি সত্যি কথা বলতাম তাহলে কি তোমার বাবা আমাকে জায়গা দিত? বলতো বড় লোকের ছেলে, এজন্য আমি চুপ ছিলাম। ইতি বলল তাহলে রিয়া আর মাহি? আমি বললাম এত কিছু তোমাকে এখন আমি বলতে পারবো না, তুমি এক কাজ করো, যদি সবকিছু জানতে চাও তো তুমি গিয়ে আপুকে বলো, আপু সবকিছু তোমাকে বলে দিবে। আর আম্মাকে গিয়ে বলো তোমাকে রুম দেখিয়ে দিবে। ইতি বলল কিন্তু? আমি বললাম কোনো কিন্তু নয়, এখন তোমাকে যেতে বলছি না আমি, যাও, বিরক্ত করবে না আমাকে। ইতি বলল আপনাকে আমার দেখার আছেই বলে দিলাম। আমি বললাম আচ্ছা যাও দেখিও, এখন আমার রুম থেকে বের হও। ইতি বলল আরে যাচ্ছি তো, এত অস্থির হবেন না তো। ইতি চলে যাওয়ার পর আমি ফিরে এসে বিছানায় বসে বসে চিন্তা করছি রিয়াকে এখন কিভাবে ফিরিয়ে আনবো। ওর তো এই পৃথিবীতে কেউ নেই একমাত্র আমি ছাড়া। পরে যদি ও অন্য কোথাও চলে যায় তাহলে বিপদে পড়বো আমি। একবার ওকে হাতের কাছে পেয়ে হারিয়ে ফেলছি, এখন কোনো মূল্যে ওকে হারানো যাবে না। আমি রুম থেকে বের হলাম, গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে বললাম মাফ করে দাও আম্মু, আর তোমার উপর আমার অনেক রাগ জমা আছে, তুমি কিভাবে আমার খবর নিলে না? আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল আমাকে বাসা থেকে বের হতে দিত না তোর ভাবি, যখন তোর রুমে যেতাম তখন তোর কথা খুব করে মনে পড়তো। আমি বুড়ো মানুষ, আমি কি করে তোরে খুঁজে বের করতে পারতাম বল? তবে তোর জন্য মন ভরে দোয়া করি সব সময়। আমি বললাম মা লাভ ইউ আম্মু। আম্মু এখন আমার একটা কথা রাখবে? আম্মু বলল বাবা বল। আমি বললাম রিয়া রাগ করে চলে গেছে, ও খুব রাগী মেয়ে, ওর বাবা মাকে রাসেল মেরে ফেলছে, এখন একদম একা একটা মেয়ে, যদিও কোথাও চলে যায় আম্মু, একবার আমি ওকে হারিয়ে ফেলছি, এখন ওকে আমি হারাতে চাই না, প্লিজ আম্মু আপনি একটা ব্যবস্থা করে দেন। আম্মু বলল ও তোর বউ, এটা আমি আরো আগে সিদ্ধান্ত নিয়েছি, আরো পালিয়ে যাবে কোথায়, যেখানেই যাবে সেখান থেকে ওকে বের করে নিয়ে আসবো। আমি বললাম প্লিজ আম্মু এখন থানায় চলুন, ওকে নিয়ে আসি। আম্মু বলল কেন, একটু সহ্য হচ্ছে না বাবা? আমি বললাম প্লিজ আম্মু আমার একটুও ভালো লাগছে না। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল টেনশন করিস না, ওকে যেভাবেই হোক আমি ফিরিয়ে আনবো, চল আমার সাথে। আপু হাসি দিয়ে বলল আহারে আমার ভাইয়ের আর কোনো কিছুই সহ্য হচ্ছে না। আমি বললাম দেখ আপু একদম মজা করবি না, আম্মু চলো। আম্মুকে নিয়ে বাসা থেকে বের হলাম, আমি গাড়ি ড্রাইভ করছি, আম্মু আমার পাশে বসা। এতদিন পর গাড়ি চালিয়ে বেশ ভালোই লাগছে, আগে তো রিক্সা চালাতাম। যাক এইসব কথা এখন বাদ দে, থানার সামনে গিয়ে দেখি। তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করুন, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন, ধন্যবাদ।